আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূস মনে হয় যে চাইছে যে ম্যাডাম বোধহয় মরে যাক বা এখনই মরে যাবে। এদিকে গতকাল মানে বাংলাদেশের ইতিহাসে এটা খুব রেয়ার ঘটনা যে একই দিনে ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টা পরিষদের সভা, আবার একই ওই দিনেই একনেকের মিটিং। তো গতকাল দুটো মিটিংই হয়েছে, দুটো মিটিংয়েই ডক্টর ইউনূস বেশ দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তিনি বলেছেন যে এখন আর অন্য কিছু ভাবনার সুযোগ নাই। এখন একটাই ভাবনা, ওনার সুস্থতা, ওনার সুস্থতা, ওনার সুস্থতা। তিনবার বলেছেন। তার মানে ডক্টর ইউনূসকে এখন এই খালেদা জিয়ার এই অসুস্থতার মুহূর্তে বেশ নির্ভার মনে হচ্ছে এবং অন্য কিছু ভাববার সুযোগ নাই মানে কি? এই ডিসেম্বরে তো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। আমরা কি তাহলে অন্য কিছু ভাববার সুযোগ নাই বলে নির্বাচনী ভাবনা থেকে সরে যাব? এদিকে বিএনপির চাপের মুখে এবং অনেকটা বিএনপির সহানুভূতি অর্জনেরও একটা মানে এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার। ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের স্ট্যাটাস দিয়ে তার জন্য এসএসএফ নিয়োগ করেছে। এই এসএসএফ কেন নিয়োগ করা হলো এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে। ভিডিও ক্লিপে দেখলাম যে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হচ্ছে, সম্ভবত ভিড় এড়ানোর জন্য, অথবা যদি কোনো কিছু ঘটে যায় তাহলে যাতে কর্মী নেতাদের একটা হ্রাস নিয়ন্ত্রণ করা যায়, এটাও হতে পারে। দুটো ইন্টারেস্টিং খবর দিই। একটা হলো যে যারা মনে করছেন বেগম খালেদা জিয়া বোধহয় মারা গেছেন, তাকে রাখা হয়েছে, অনেকে এটা নিয়ে কথা বলছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল রাত থেকে বেগম খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তিনি যে অক্সিজেন নিচ্ছিলেন 50%, সেটা কমে 35%-এ নেমেছে। যে ওষুধটা দিয়ে তার হার্টের ফাংশন কন্ট্রোল করা হচ্ছিল, সে ওষুধের মাত্রা অনেক কমানো হয়েছে। এখন মূল চ্যালেঞ্জটা হয়েছে যে তার যে ইনফেকশনটা হয়েছে, যে ইনফেকশনের সাইড ইফেক্টস এর কারণে আরো সমস্যা হচ্ছে, সেই ইনফেকশনটা জন্য তো ট্রিটমেন্ট চলছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এখন অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করবে কিনা, যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, যদিও এখন কোনো কিছুই বলা যাচ্ছে না। বাট এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি আরো বলেছেন যে প্রয়োজন হলে ভারত তার সাধ্যমতো যে কোনো সহায়তা করতে রাজি। এই টুইটটা দেখে বিএনপি শিবিরে একেবারে আনন্দের বন্যা বয়ে গেছে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। যে দলটা উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, দাঁড়াইতে ভারতকে গালাগালি করে, যাদের রাজনীতিই হলো ভারত বিরোধিতা, সেই দল ভারতের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের একটা টুইট দেখা মানে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে। এবং সাতক্ষীরায় গতকাল মিছিল হয়েছে, তোমার ভাই আমার ভাই, মোদি ভাই মোদি ভাই। মানে এই কি ধরনের বন্ডামি! বাংলাদেশে আপনি যদি স্মুথলি সরকার চালাতে চান তাহলে আপনার সবচেয়ে বড় প্রতিবেশী ভারত, তার সাথে একটা সুসম্পর্ক রাখা জরুরি। কিন্তু আপনি একদিকে গোপনে তার অনুগ্রহ চাইবেন, তার সামান্য অনুগ্রহ পাবার জন্য দিল্লি ছুটে যাবেন, তার পায়ের কাছে বসে থাকবেন, আবার তার বিরোধিতা করে আপনি রাজনীতিটা করবেন। এই ভণ্ডামিটা কিন্তু মানে জামাতেরও আছে, বিএনপিরও আছে। জামাত একদিকে এই ভারত আক্রমণ করবে, ফাটায় ফেলবে, আবার ভারতের একটু সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে রাজি না। তাহলে এই এই হলো আমাদের দেশের ভারত বিরোধী রাজনৈতিক দলের অবস্থান। তোমার ভাই আমার ভাই। অবৈধ ইউনূস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন, তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক? তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি,
নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয়পুত্র দারা শিকোর কাটা মুন্ডু দেখতে হয়েছিল? আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই, তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন। আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না, স্বেচ্ছায় নয়, তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে, না করলে তার প্রাণ সংশয় হতে পারত। এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি, ছেদও মনে হয়েছিল। এই ছেদও মনে হওয়ার কারণ, রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনূস সরকারের কোনো লাভ নেই, বরং ক্ষতি। দেখুন, যারা ওই অপহরণ করে না, অপহরণ করে যাকে জিম্মি করে রেখে টাকার ডিমান্ড করে, মুক্তিপণ চায়, তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না, মারে কাজ শেষ হওয়ার শেষে। তো বাংলাদেশে ইউনূস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি, কিন্তু যদি জিম্মি না হয়ে চুপ্পু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন, অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয়। বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি। কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি। রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি, এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন? যদি তিনি বলতেন সই করব না, তাহলে কে কি করতে পারত? তাকে মেরে ফেলতো? সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি, কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই। শারীরিক অত্যাচার করতে পারত সামান্য, কিন্তু মেরে ফেলতো না। অপমান করতে পারত, সেটা তো করছেই। সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না। আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে। এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও। এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি। ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর। এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন, নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে। দেখুন, বাংলাদেশ সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু সেটা অধিবেশন না থাকলে, যখন সংসদই নেই, তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা নেই। তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন, অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে, এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার, মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের উপর। তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না, বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে, করে গেজেট প্রকাশিত হয়েছে। সন্দেহ হওয়ার আরো যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। প্রথমত, দেশে আগেই যেটা বলেছি, যখন সংসদ ভেঙে দেয়া হয়েছে, সংসদ বলে কিছু নেই, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না, কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয়, যেটা এখন
সম্ভব নয়। দ্বিতীয়ত, ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী। তৃতীয়ত, ইউনূস সরকারের ট্র্যাক রেকর্ড, জালিয়াতির ট্র্যাক রেকর্ড। আপনাদের হয়তো মনে আছে সেই ৫ আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো, এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল। পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি। আরও জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি, অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি। অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে, ক্ষমতায় বসেছে জালিয়াতি করে। আর এই কারণেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি? এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি, ওই আল কায়দা শক্তি, আইএসের শক্তি, এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল, সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা? আদৌ অবাক হওয়ার মতো কথা নয়। নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা, এবং সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব, কারণ শান্তির নোবেলজয়ী ইউনূস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন। প্রমাণ লোপাট, তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই, যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয় তাহলে প্রমাণ এক সময় আসবেই, আসতে বাধ্য। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড়সড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার। আর এর পরিণামে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ৮৬ না ৮৭ বছর বয়স, তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী, সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। শুধু তাই নয়, বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত। এজন্যেই বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে পড়বে, কারণ ক্রাইম ডাজ নট পে, পাপ বাপকেও ছাড়ে না। ইউনূস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন। আজকে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো একটি সংবাদের শিরোনাম করেছে, যে শিরোনামটা হচ্ছে মাহফুজ সিদ্ধান্তহীন, আসিফের রাজনৈতিক ঠিকানা অনির্দিষ্ট। অর্থাৎ গত বছর 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল কোটা চাকুরিতে, কোটার দাবিতে যে আন্দোলন, তো পরবর্তীতে যেটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলনের প্রধান দুই মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এবং একই সাথে নাহিদ ইসলাম, এই তিনজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দিয়েছিলেন। নাহিদ ইসলাম আগেই গত ফেব্রুয়ারিতেই পদত্যাগ করে
আলাদা তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি, যে পার্টি এখন ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে, প্রতীক পেয়েছে নানা জল্পনা কল্পনার পর। আবার এদিকে নির্বাচন ঘনিয়ে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি না যে নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র প্রতিনিধি যারা ছিলেন সরকারে, একজন চলে গেছেন আগেই, কিন্তু দুজন এখনো পর্যন্ত আছেন। দুজনের একজন অবশ্য মাহফুজ আলমকে আমরা বহু পরে চিনলাম, যে মাহফুজ আলম নামের একজন ওই জুলাই আগস্টের ওই সময়ের আন্দোলনে ছিলেন, যখন সরকারের অংশ হলেন। প্রথমে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হয়েছিলেন, পরবর্তীতে উপদেষ্টা হলেন, তখন একটু একটু করে চিনলাম। এবং মাহফুজ আলমকে ডক্টর ইউনূস নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে গিয়ে এক ফাঁকে এক অনুষ্ঠানে, ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে, যখন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিলেন ক্লিন্টনকে, তখন আমরা তাকে আরো ভালোভাবে চিনলাম। যাই হোক, এখন এই দুই ছাত্র উপদেষ্টা আছে, কিন্তু সরকারের তো শেষ পর্যায়ে অবস্থা দৃষ্টি চারিদিক দিয়ে মনে হচ্ছে যে সরকার শেষ দিকে। এখন তারা কি করবেন? তারা কি নির্বাচন করবেন, নাকি নির্বাচন করবেন না, নাকি উপদেষ্টা পরিষদে থাকবেন? এইরকম একটি রিপোর্ট করেছে প্রথম আলো। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহেই। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে ভোটের লড়াই অংশ নেবেন, নাকি সরকারে থেকে যাবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। যদিও দুই উপদেষ্টার কেউ এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে গত রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা থেকে ভোট করবেন, সেটা আগেই জানিয়েছেন। তবে তিনি বিএনপি, জাতীয় নাগরিক পার্টি নাকি স্বতন্ত্র কোন পথে হাঁটবেন সেটা এখনো খোলাসা করেননি। তার রাজনৈতিক ঠিকানাও এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে। এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর আগেও গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরো সময় চেয়েছিলেন। এরপর আরো একাধিকবার পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে আসিফ মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে পারেন। তবে মাহফুজ আলমের ঘনিষ্ঠ কোনো সূত্র বলছে তিনি পদত্যাগ না করে এই সরকারের শেষ সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদে থেকেও যেতে পারেন। সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেবেন না, আর যদি নির্বাচনে অংশ নেন তাহলে তফসিলের আগে সরকার থেকে পদত্যাগ করবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার গত শনিবার বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে প্ল্যাটফর্ম থেকে উঠে এসে আজকে সরকারের উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায়, তাদেরই আন্দোলনের সহকর্মীরা গত ফেব্রুয়ারিতে এনসিপি গঠন করেছে। আমি শুরুতেই এনসিপির কথা বলেছি, কিন্তু তারা কি আসলে এনসিপির অংশ নয়? এনসিপিতে যোগ দিবেন না, বা যোগ দেওয়া বলে কি, তারা তো এখন সরকারে আছেন, এনসিপিরই আছেন এমনটাই ধরা হয়। কিন্তু মাঝখানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নানা টানাপোড়েনের কথা শোনা গিয়েছিল, এবং তিনি তার নিজ এলাকায় ইলেকশন করবেন না, তিনি ধানমন্ডির ভোটার হয়েছেন, ইত্যাদি নানান কথা। আসলে কি হচ্ছে এবং কি হচ্ছে এগুলোর উত্তর পেতে হলে আমরা হয়তো, যেহেতু আগামী সপ্তাহে তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে, সাথে বারবার এই কথাটাও বলতে হয় যে তফসিল ঘোষণা হতে পারে। এর আগে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু 5 বার তফসিল ঘোষিত হয়েছিল। কাজেই নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করতেই পারে, কিন্তু নির্বাচন হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আভাস আসলে নেই। যাই হোক, আমরা আলাপে ছিলাম যে দুই উপদেষ্টার ভাগ্যে কি হচ্ছে, সেটি হয়তো আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই দেখতে পাবো। সেই দেখতে পাবার জন্য আমাদের নিশ্চয়ই এই সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2009 সালের
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরে ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখে বিডিআর এর বিদ্রোহ হয়েছিল এবং 25 তারিখের শুরুতেই 57 জন আর্মি অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার সরকার সবে ক্ষমতায় এসেছে এবং সেই সরকারকে বিব্রত করবার জন্যই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল বলেই অনেকে ধারণা করে। যা হোক, এই নিয়ে তদন্ত হয়েছে, এই নিয়ে আহ, আদালতে বিচার হয়েছে, নিম্ন আদালতে অধিকাংশ মামলার রায় হয়ে গেছে। এই তদন্তের আহ, সেনাবাহিনীর পক্ষ থেকে যে কমিটিটা করা ছিল তার প্রধান ছিলেন সেই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি আজকের এই অবৈধ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা ভিডিও ক্লিপ দেখি, পাশাপাশি আসেন আমরা একটু জেনে নিই যে 2009 সালে এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডে আসলে কি ঘটেছে। আপনারা খেয়াল করেছেন যে 57 জন আর্মি অফিসার মারা গিয়েছিল, তাদের মধ্যে অধিকাংশই ছিল আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। তো সব মিলিয়ে এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এবং বাস্তবতাটা ছিল যে বিডিআর এর সৈনিকদের মধ্যে তখন এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। এই যে অপারেশন ডাল ভাত পরিচালিত হয়েছিল 111-এর সময়, সেখানে তারা বিভিন্ন জায়গায় কম দামে খাদ্যপণ্য বিক্রি করেছে এবং কথা ছিল যে সৈনিকরা এই লাভের একটা অংশ পাবে, কিন্তু সেটা তাদের সাথে দেওয়া হয়। এছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সৈনিকদের সাথে ঠিক ভালো ব্যবহার করছে না। সো এইসব কারণে এই বিদ্রোহটি হয়েছিল এবং এই বিদ্রোহের সাথে তখন বলা হয় যে সেই সময় স্থানীয় বিএনপির কিছু নেতা হাওয়া দিছিল আর কি, এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে মনে হয়েছে। তো সেই অবস্থায় হঠাৎ করে এই ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে আবার এই প্রহসনের একটা কমিশন করে দিয়েছে এবং কমিশনের প্রধান ছিল একসময়ের বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। এই ফজলুর রহমান 2001 সালে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন সিলেট এবং কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিডিআর এর সাথে বিএসএফ এর একটা সংঘর্ষ হয়েছিল এবং সেখানে বিএসএফ এর বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছিল। এইটা নিয়ে পরে ফজলুর রহমান দাবি করেছিল যে তাকে ফিল্ড মার্শাল উপাধি দিতে হবে। আপনারা হয়তো জানেন না যে এই মেজর জেনারেল ফজলুকে আড়ালে আবডালে রাম ছাগল ফজলু বলে এই বাহিনীতে ডাকা হতো এবং সে যে রাম ছাগল ছিল তা বিভিন্ন কর্মকাণ্ডেই আমরা জানতে পারি। এই যে যেমন ফিল্ড মার্শাল, আপনারা জানেন যে সেনা প্রধান যিনি যুদ্ধ করেন তিনি ফিল্ড মার্শাল উপাধিটা পেয়ে থাকেন, যেমন ভারতের মানিক শাহ বা পাকিস্তানের বর্তমান সেনা প্রধান যে আসিম মুনির। কিন্তু বিডিআর এর মহাপরিচালক কি করে ফিল্ড মার্শাল উপাধি দাবি করে সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এবং 2009 সালের পর থেকেই তিনি রিটায়ারমেন্টে যাওয়ার পর থেকে এই বিডিআর বিদ্রোহ নিয়ে অনেক টক শোতে কথা বলেছেন এবং সেখানে বলেছেন এটা হাসিনার সিগন্যালে হয়েছে, এর সাথে ভারত জড়িত। যা যা কথা বলতেন তিনি এই কমিশনের রিপোর্টে সেম জিনিসগুলো পাইছে। তো উনি কি করে এত বছর আগে জানতেন? তদন্ত তো করলেন এই যে গত বছরের অগস্টের পরে যখন কমিশন হইল, তা আপনি তদন্ত করলেন লাস্ট 13-14 মাস, আর আপনি 2009 সাল থেকে একই জিনিস জানেন। আপনাদের 2004 সালের 21শে আগস্টে সে গ্রেনেড হামলার কথা মনে আছে না? সেখানে বিএনপি সেখানে সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড ক্যারি করে নিয়ে গেছে। যাও, কোনো কিছুই যখন গিলাইতে পারছে না তখন নোয়াখালীর সেনবাগ না কোথায় একটা ছেলে চার দোকান থেকে জজ মিয়া নামে একটা ছেলেকে ডেকে না ধরে পুলিশে তাকে দেখালো যে সেই গ্রেনেড হামলার জন্য দায়ী। ওদিকে জজ মিয়ার পরিবারকে আবার পুলিশ টাকা দেয় যে জজ মিয়া জেলে আছে, মান্থলি তোমরা এই টাকাটা নিবা। সেই জজ মিয়া নাটক নিয়ে তো কম হাসাহাসি হইলো না। তো এইবার ফজলু মিয়া যে নাটকটা করলো এই তদন্তের নামে প্রহসন করলো, এইটা তো জজ মিয়া নাটককেও হারায় দিচ্ছে। আবার ফজলু মিয়া রিপোর্টটা ডক্টর ইউনূসের হাতে দেওয়ার পরে একটা সংবাদ সম্মেলন করছে, সেখানে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কেও খুব আপত্তিকর কথা বলেছে, মিথ্যে কথা বলেছে। বলেছে জেনারেল আজিজ নাকি লেফটেন্যান্ট কর্নেল থাকাকালীনই সে আর ফার্দার প্রমোশন পায়নি, অর্থাৎ সুপারসিডেড হয়ে গেছে, তারপরেও তাকে সেনা প্রদান করা হয়েছে, উইচ ওয়াজ রং। জেনারেল আজিজ আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তিনি কখনো সুপারসিডেড হননি, তিনি নিয়মিতভাবেই
সেনাবাহিনীতে প্রমোশনগুলো পেয়েছেন। আবার তদন্ত করতে গেছে তিনি বিডিআর মিউটিনির, সেখানে আবার জেনারেল আজিজকে টেনে আনছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন। আবার ব্যারিস্টার ফজলে তাপস সে নাকি কোঅর্ডিনেট করছে। একটা মা বাপ মরা ছেলে, যারা আপনারা তাকে চেনেন, সে খুবই নরম স্বভাবের। এবং দেখেন এই যে যাওয়ার আগের দিন 4 আগস্ট না 3 আগস্ট সে যখন ঢাকা থেকে চলে যাচ্ছে, তখন সে একটা ইমিগ্রেশন অফিসারকে ম্যানেজ করতে পারেনি, সে প্রধানমন্ত্রীকে ফোন করছে। তো এরকম একটা মানুষ বিডিআর হত্যাকাণ্ড ঘটায় ফেলছে আর কি। মানে ফজলু যে রাম ছাগল তা প্রতি মুহূর্তে যেন প্রমাণ করতেছে। মানে ইউনূসের অসংখ্য প্রহসনমূলক কাজ, হাস্যকর কাজের সাথে নতুন করে যোগ হলো এই বিডিআর বিদ্রোহ হত্যা তদন্তের এই কমিশনের রিপোর্ট। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে যে শেখ হাসিনা মামলার যে রায় দিয়েছে না এই সরকারের সময়ে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই রায় এবং রায় পরবর্তী 1-2 সপ্তাহের যে রাজনৈতিক একটা জোশ সরকারের, এটাই শেষ। মানে এরপরে আর ফার্দার ডেভেলপমেন্ট বলতে কিছু নাই। নাই বলতে ভারতের দিক থেকে না, এটা বাংলাদেশের দিক থেকে। আমি সবসময় বলে এসেছি যে এই শেখ হাসিনা বিচার করতে চাওয়াটাই একটা গলদ আছে। বিষয়টা সত্যিকার অর্থেই শেখ হাসিনার একেবারে স্পেসিফিক কোনো অপরাধ খুঁজে বের করা এবং সেটার জন্য যথাযথ প্রক্রিয়ায় বিচার, এটা শুরু থেকেই সে যায়নি। সে গিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রতিহিংসার দৃষ্টিকোণ থেকে। যাক, আদালত একটা রায় দিয়েছে। এই রায়ের পরবর্তী স্টেপ কি? যে আসামি বা যাকে সাজা দেওয়া হয়েছে তাকে দেশে আনা। এই দেশে আনার জন্য বাংলাদেশ একটা চিঠি দিয়েছে। এই চিঠি এই চিঠির পরে এই চিঠি কোথায় গেল, এটার উত্তর চিঠি যখন নাম এসছে তখনই মানুষ ধারণা করেছে, আমরাও বুঝতে পেরেছি যে এই চিঠি আলটিমেটলি এর আগের চিঠির মতোই কোথাও না কোথাও পড়ে থাকবে। ভারত খুব সাবধানী একটা জবাব দিয়েছে যে তারা এটা দেখছে, তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি, প্রগতি, হ্যানত্যান, নির্বাচন, বাংলাদেশের মানুষের ভালো চায়, সম্পর্ক ভালো চায়, এইসব কথাবার্তা বলছে। কিন্তু এইসবের আড়ালে আরো কিছু ঘটনা যে আছে এবং ভারত আনুষ্ঠানিকভাবে তার যে বলা যে আমি শেখ হাসিনাকে দিব না, এটা ভারত নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলাচ্ছে। ভারতের শক্তিশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারের সমস্ত সংবাদ আমরা পিক করি না, কিন্তু অনেক সেন্সিটিভ সংবাদ আছে। আজকেও আপনি যদি আনন্দবাজারের বিদেশ ক্যাটাগরিতে ঢুকবেন, বাংলাদেশ নিয়ে প্রচুর নিউজ দেখবেন। আমরা সংবাদপত্রে অনেক নিউজ বিশ্লেষণ করি, বাট আনন্দবাজার এই নিউজটা তারা যে করেছে, এই নিউজে ভারত সরকার হোক বা ভারতের দিক থেকে বোঝানোর চেষ্টা হয়েছে। আমরা বাংলাদেশেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্লগারদের ফটোগ্রাফ দেখছি এবং ভারতের ওই আনন্দবাজারের খবরটার সার বা জিস্ট যদি বলা হচ্ছে কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না। কথাটার মিনিং কি? বাংলাদেশ ভারতের মধ্যে 2013 সাল থেকে বন্দি বিনিময় চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি আছে। আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এক দেশ, অপরাধী যদি আরেক দেশে আশ্রয় নেয়, তাকে তুলে দিতে পারবে। সহজ হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা ভারত বাধ্য। ওই চুক্তিতেই একটা ক্লজ আছে। এই দুই দেশের কোনো দেশ যদি মনে করেন যে কোনো অপরাধীকে ওই দেশে প্রতিহিংসামূলক বিচার দেওয়া হচ্ছে আদালতে, তাহলে সে নাও দিতে পারে। ভারত এবং ভারতের সংবাদ মাধ্যম সাংবাদিকরা যা বলছেন তাতে করে তারা এই রায়কে রায় মনে করেন না। তাদের স্পষ্ট স্বীকারোক্তি এবং বিবৃতি আছে, তারা মনে করেন যে এই রায় ঠিক মতো হয়নি, বিচার ঠিক মতো হয়নি। সেই সংবাদের রণধীর জয়সওয়ালের বক্তব্যের রেফারেন্স টেনে বিশ্লেষণ করে বলা হচ্ছে কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না। পাশাপাশি একটা খুবই শক্ত বিষয় যেটা ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে, ভারতের সাংবাদিকরা স্পেসিফিকলি বলছে, ব্যাপারটা খুবই বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ভারতের জন্য বিপজ্জনক। রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তার রেফারেন্স আছে। এখন কথা হলো বাংলাদেশের মৌলবাদীর উত্থান। এই বাংলাদেশের মৌলবাদীর উত্থান, মৌলবাদ বাংলাদেশে অনেক পুরনো সমস্যা, কিন্তু আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এসছে, এই সরকারের সময়ে একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় যে দেশে আমি একে মৌলবাদী দিয়ে সংজ্ঞায়িত করব, আমি একে উগ্রবাদী দিয়ে সংজ্ঞায়িত করব,
নাকি আপনারা যারা এই মৌলবাদী উগ্রবাদী আচরণকে আপনারা বলেন যে আমাদের ধর্মের প্রতি অ্যালার্জি? আমি দেখলাম যে জামাতের লোকজন খুব সহজেই কোনো কারণ ছাড়া যখনই যুক্তিতে পারছে না তখন বলে হ্যাঁ ইসলাম নিয়ে আপনাদের অ্যালার্জি, ইসলাম নিয়ে অ্যালার্জি। বিষয়টা ইসলাম নিয়ে সাধারণের অ্যালার্জি না, সাধারণ মুসলমানদের আমাদের অ্যালার্জি না, যারা ইসলাম নিয়ে ব্যবসা করে, ইসলাম নিয়ে রাজনীতি করে তাদের অ্যালার্জি, কারণ তারা ইসলামকে অতিরিক্ত রকম অপব্যবহার করে। সেই জায়গা থেকে বাংলাদেশের ভেতরে এই ইসলামের, আমাদের ইসলাম ধর্মের অবয়ব দিয়ে, আবরণ দিয়ে, খোলস দিয়ে পাকিস্তানের সঙ্গে, যে দেশ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত, সেই দেশের লোকজনের ব্যাপক দেধারছে আনাগোনা, লাগামহীন আনাগোনা, সেটাকে ভারতের দিক থেকে মিন করা হচ্ছে যে ভারতের জন্য সাংঘাতিক রকম হুমকি। এখন এটা যদি লাগাতার চলতে থাকে, এখন দেখতে দেখতে 1-1.5 বছর পার হয়েছে, যদি লাগাতার সামনে চলতে থাকে, ভারত কেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তাদের সেনা মোতায়েন, নতুন নতুন সেনা গেরিশন করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বা চাপে রাখতে চাচ্ছে, এগুলো যত বেশি রকম ঘটতে থাকবে ততই কি আরো বেশি রকম বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না? এমন না যে আমি বলছি যে ভারত আমাদের দেশের উপরে হামলা করে বসবে এক্ষুনি বা খুব দ্রুত সময়ের মধ্যে। আমি বলতে চাচ্ছি যে এই যদি আমাদের নর্মাল যে দেশ, সাধু সন্ন্যাসীর, আমাদের নমনীয় ইসলাম প্র্যাকটিসের যে দেশ, সেই দেশে এখন যেভাবে ইন্টারন্যাশনাল ট্রিট করা হচ্ছে, এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব, তাদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া গ্রুপ, আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপ, ইভেন ওসামা বিন লাদেনের সেই আল কায়েদার যে সম্পর্কের আলোচনা ডালপালা মিলছে, এগুলো যদি চলতে থাকে, তাহলে ভারত আজ যেগুলো অনানুষ্ঠানিকভাবে বলছে, কিছুদিন পরে আনুষ্ঠানিক বললে পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে? ভালো থাকবে।